শুরু করছি বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার অথবা চ্যাপ্টারের নাম ভ্যালুয়েশন, লাইভ ক্লাস নাম্বার 2। আমরা যে 1 নম্বর ক্লাসটা নিয়েছি ওই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে সবাইকে। ওই ক্লাসে প্রয়োজনীয় বেসিক সব কিছু আলোচনা করা হয়েছে। ক্লাসটি দেখা হয়ে গেলে আমরা আজকের ক্লাসে নতুন কিছু অঙ্কের সমাধান করব। এই জন্য কিছু বেসিক নিয়মকানুন সূত্র নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। তো আমি এক এক করে তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, এখন আমি বোঝানোর উদ্দেশ্যে একবার উপরের দিকে যাচ্ছি বোঝানোর জন্য। তো নাম্বার 1 লাইভ ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম গুডউইল কি, সুনামটা কি, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা কি, সুনামটা যে নির্ণয় করতে হবে এটার 1 নম্বরে কয়টা পদ্ধতিতে সুনামটা নির্ণয় করা যাবে। তো 1 নম্বরে আছে সুপার প্রফিট মেথড, 2 নম্বরে আছে ক্যাপিটালাইজেশন মেথড, 3 নম্বরে আছে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। এই 3টা মেথডে মূলত সুনামটা নির্ণয় করতে হয়। এখন সুনাম কি, সুনাম নির্ণয়ের প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না, এটা 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। কেন আমি তোমাদেরকে এই কথাটা বললাম, এই 3টা পদ্ধতির মধ্য থেকে যে কোনো একটা পদ্ধতিতে তোমাকে প্রশ্ন করা হতে পারে, তখন তুমি কখন কোন পদ্ধতিতে অঙ্কের সমাধান করবে ওইটা বোঝানোর জন্য। যদি সুপার প্রফিট মেথড হয় তাহলে স্টেপ নাম্বার 1 তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড ওইটাই নির্ণয় করতে হবে স্টেপ নাম্বার 1-এ। স্টেপ নাম্বার 2-তে তোমাকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবেন এগুলো আগের ক্লাসে আলোচনা করে বোঝানো হয়েছে, ধীরে ধীরে আলোচনা করেছি, আগের ক্লাসটা দেখে নেবেন। স্টেপ নাম্বার 3-তে এভারেজ মেনটেনেবল প্রফিট তোমাকে নির্ণয় করতে হবে, বিস্তারিত ব্যাখ্যা আগের ক্লাসে আছে। স্টেপ নাম্বার 4-এ নর্মাল প্রফিটটা নির্ণয় করতে হবে। স্টেপ নাম্বার 5-এ সুপার প্রফিটটা নির্ণয় করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি স্টেপ নাম্বার 6-এ গুডউইলটা নির্ণয় করতে হবে, যে ওই ব্যবসার প্রতিষ্ঠানের সুনামটা আসলে কত। তো সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। কিন্তু ওই যে বিভিন্ন মেথডের কথা বললাম, সকল মেথড তো আর এক না। তো সুপার প্রফিট মেথডে আমি বুঝতে পারলাম যে এই 6টা স্টেপের কাজ করতে হয়, তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে কয়টা স্টেপের কাজ করতে হয় এটাও তো জানার প্রয়োজন আছে। ওইটা বোঝানোর জন্য এই অঙ্কগুলোর সমাধান আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি তোমাদের। আজকে আমি এসেছি 2 নম্বর ক্লাসে, এটা নিয়ে আলোচনা করতেছি। এই অংশটা তোমরা একটু বুঝো। আমি তোমাদেরকে কি বলেছি যে 3টা পদ্ধতিতে গুডউইল নির্ণয় করা হয়। বলা হতে পারে সুপার প্রফিট মেথডে অঙ্কের সমাধান করো বা গুডউইল বাহির করো, ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করো, গুডউইল বাহির করো, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করো অথবা গুডউইল বাহির করো। এই 3টা মেথডের ক্ষেত্রে সুপার প্রফিট মেথডের ক্ষেত্রে গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিট ইন্টু পারচেজ ইয়ার, কত বছরের ক্রয়, যেটা তোমরা আগের ক্লাসের মধ্যে দেখেছ। ক্যাপিটালাইজেশন মেথড বললে তখন সূত্রটা গুডউইলের হবে ক্যাপিটালাইজড ভ্যালু বাগ মাইনাস নিট অ্যাসেটস। আবারও বলছি, ক্যাপিটালাইজেশন মেথড যদি বলে গুডউইলের সূত্র ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেটস, ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে। যখনই বলা হবে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড তখন গুডউইলের সূত্র সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল সুনামটা পাওয়া যাবে। এখন আরও কিছু প্রশ্নের উত্তর দেই। আচ্ছা, আপনি বললেন সুপার প্রফিট মেথডে 6টা স্টেপের কাজ, তো ক্যাপিটালাইজেশন মেথডে কয়টা স্টেপের কাজ? তো কয়টা স্টেপের কাজ একটু পরে আমি দেখাচ্ছি। তো সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে কয়টা স্টেপের কাজ? উত্তর হলো যে তুমি সুপার প্রফিট মেথডে যতটা স্টেপের কাজ করবে, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে তুমি 6টা স্টেপ আছে না, 5টা স্টেপ পর্যন্ত কাজ করবে। যখন তুমি সুপার প্রফিটটা পেয়ে যাবে 5 নাম্বার স্টেপে, দেন তুমি গুডউইলটা বাইর করার জন্য নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে দিও, উত্তর হয়ে যাবে। তো এই বেসিকটা আশা করব ক্লিয়ার।
তারপরেও আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে বোঝাবো। তো এখন আমার টার্গেট হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান। আজকে একটা অঙ্কের সমাধান বোঝাবো। সেই ক্ষেত্রে প্রথমে তোমার প্রয়োজন নেট অ্যাসেটস। 1 নম্বর ওয়ার্কিংয়ে তুমি বাহির করতে পারো। 2 নম্বর ওয়ার্কিংয়ে তুমি অ্যাভারেজ মেনটেইনেবল প্রফিট বাহির করবে। আর অ্যাভারেজ মেনটেইনেবল প্রফিট বাহির করার নিয়মটা ঠিক আগের মতোই। যতটা ইয়ার আছে প্রত্যেকটা ইয়ারকে তুমি মানে ইয়ারের প্রফিটকে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারের যে প্রফিট আছে প্রফিটগুলো যোগ করে নিবে আর বছর দ্বারা তুমি এটা ভাগ করে নিবে, ইয়ার দ্বারা ভাগ করে দিবে। তো এভারেজ মেনটেইনেবল প্রফিট। ফাইনালি তোমাকে বাইর করতে হবে ক্যাপিটালাইজড ভ্যালু। মানে তুমি যে এটা 3 নম্বরে বাহির করতে হবে বিষয়টা এমন না, এটা বাহির করার প্রয়োজন পড়বে। এখন তুমি এটা 4 নম্বর স্টেপ 2 নম্বর স্টেপও বাহির করো, প্রবলেম নেই। মানে এর আগেও তো অনেক ওয়ার্কিংয়ের প্রয়োজন পড়তে পারে, এমন কিছু অঙ্ক আছে। মনে করো তুমি 1 নম্বরে নেট অ্যাসেটসটা বাহির করলে, এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করলে, এর মধ্যখানে তো আরও কিছু ওয়ার্কিংয়ের প্রয়োজন পড়তে পারে অঙ্কের প্রয়োজনে। তো তোমাকে এইটা মাস্ট বি প্রয়োজন পড়বে। নেট অ্যাসেটস, এভারেজ মেনটেনেবল প্রফিট, ক্যাপিটালাইজড ভ্যালু, গুডউইল, এগুলো তোমার প্রয়োজন পড়বেই। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে ক্যাপিটালাইজেশন মেথডে যদি গুডউইল নির্ণয় করার জন্য বলা হয়, তাহলে আমি নেট অ্যাসেটস প্রথমে বাহির করব, তারপর এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করব, ক্যাপিটালাইজড ভ্যালু বাহির করব, গুডউইলটা বাহির করব। এবং নেট অ্যাসেটস বাহির করার জন্য টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি মাইনাস করতে হবে। টোটাল অ্যাসেটস মানে যত প্রকার সম্পদ আছে যেগুলা ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে আসে, মানে যত প্রকার সম্পদ আছে ওই সম্পদগুলো থেকে, যেটা ব্যালেন্স শিটে দেওয়া থাকবে, ওই সম্পদগুলো থেকে আউটসাইড লাইবিলিটি, এটার মানে হলো যে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, সব মিলিয়ে আউটসাইড লাইবিলিটি। শুধুমাত্র যদি কারেন্ট লাইবিলিটি বলা হতো তাহলে আমি এখানে কারেন্ট লাইবিলিটি এটাই মাইনাস করতাম। আর আউটসাইড লাইবিলিটি বলার কারণ হলো এখানে কারেন্ট লাইবিলিটি এবং লং টার্ম লাইবিলিটি, দীর্ঘমেয়াদী দায় সবগুলোই কিন্তু এখানে আসবে। এখন অনেকের আরেকটা প্রবলেমের কথা আমি বলি। এই মুহূর্তে যদি আমি কোনো একটা হিসাব তোমাকে দাখিলা যদি তোমাকে বলি, উদাহরণস্বরূপ আমি তোমাকে বললাম অ্যাকাউন্ট রিসিভেবল, এটার বাংলা অর্থ কী আর এটা কোন সম্পদের মধ্যে পড়ে, এখন এটা যদি তুমি আমাকে বলতে না পারো তাহলে তো হবে না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনেকগুলা বইয়ের অঙ্কের সমাধান করে তুমি আজকে 4th ইয়ারে আসো। ফার্স্ট ইয়ার এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের পড়াটা যদি এখন তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তো বিরাট প্রবলেম। তো এটা সমাধান কি? এটা সমাধান হলো আমার ইউটিউব চ্যানেলে যাবেন, বিবিএ ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্রথম যে 2টা ক্লাস, ওই 2টা ক্লাস সম্পূর্ণ দেখে নিলে প্রবলেম সলভ। ওই 2টা ক্লাসে কোন দাখিলা কোন হিসাবে পড়ে, তারপর জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল সব কিছু আছে। আর আজকে আমি এখানে 2 নম্বর লাইভ ক্লাস নিচ্ছি, এর মানে যে এটা 2 নম্বরই ক্লাস আর কোনো ক্লাস নেই এমন না। একজন শিক্ষার্থী আমার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমি সবগুলো গাণিতিক বইয়ের সকল অধ্যায়ের রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিই, যা আমি আগে নিয়েছি। এগুলো দেখে বাসায় বসে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। যারা এই কোর্সে ভর্তি হবেন তারা ক্লাসগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর এমনিতে আমি তোমাদের লাইভ ক্লাসগুলো নিচ্ছি যাতে পরীক্ষার আগে তোমরা একটু গাইডলাইন পাও, পুনরায় বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমি একটা অঙ্কে যাচ্ছি। আর এই বিষয়টা ক্লিয়ার যে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করার জন্য আমাদের এই ওয়ার্কিংগুলোর প্রয়োজন পড়বে। আশা করছি তোমাদের অঙ্কটা দেখা যাচ্ছে। আর ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আমি এখানে তোমাদের আলোচনা করে বোঝাচ্ছি, সবাই বুঝবেন, চিন্তার কোনো কারণ নেই। তবে ক্লাসগুলো একটু ধারাবাহিক দেখবেন, না টেনে দেখবেন। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ দালাস লিমিটেড এজ অন 31 ডিসেম্বর 2019। আমি কমার্স পাবলিকেশনের বই থেকে অঙ্কটা নিয়েছি। তো তোমাদের বোর্ডের প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যদিও সরাসরি না আসে কিন্তু নিয়মগুলো তো এটার ভিতরে থাকবে। কমার্স পাবলিকেশনের বইয়ের মধ্যে বোর্ডের প্রশ্ন আছে, এগুলো শিখতে হবে। সাজেশনের মধ্যে বোর্ডের প্রশ্ন আছে, এগুলো সবাইকে শিখতে হবে। তো মোট কথা সবগুলো নিয়ম জানতে হবে, যে যে বই থেকে পড়ো না কেন, বিভিন্ন প্রকাশনী তো আছে। ব্যালেন্স শিট দেওয়া যেহেতু আছে, তার মানে এদিকে তো অ্যাসেটস থাকবে আর এদিকে লাইবিলিটিস থাকবে। লাইবিলিটিস শুধুমাত্র এখানে যে দায় আছে তা না, এখানে দায় মালিকানা সত্ত্ব আছে। আচ্ছা, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি গুডউইল আছে। তো গুডউইল আছে, গুডউইল এট কোস্ট কি দেওয়া আছে? এই যে গুডউইল আছে, এটা কি গুডউইল এট কোস্ট এরকম কি দেওয়া আছে? না। দেওয়া না থাকলে এটা কি আমি কোনো হিসাবে আনবো? অবশ্যই আনবো না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, টাকার পরিমাণ 2,50,000।
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন, এখানে যেটা লেখা প্লান্ট লেস না হয়ে সম্ভবত এখানে প্লান্ট এন্ড হবে। প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন যে সম্পদের দিকে আছে মানে এই সম্পদ। তো প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন 2,70,000 টাকা। ডেপ্টর বা দেনাদার আছে 2,80,000। ক্লোজিং স্টক সমাপনী মজুদ আছে 3 লক্ষ টাকা। সবগুলাই সম্পদ, কিন্তু আমার অঙ্কের নিয়ম অনুযায়ী গুডউইল আসবে না, ওকে আমি আনবো না। তাহলে বাকি চারটাই কিন্তু আমার সম্পদের মধ্যে আসবে, এটা আমি এখন কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা, এখন এইদিকে কি আছে অঙ্কটা দেখে কিন্তু বুঝতে হবে কাটামোটা যে কোথায় কি। একজন প্রশ্ন করেছেন, এইবার তৃতীয় প্রশ্ন খুব হার্ড করছে। একটা বই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কিছু আউট প্রশ্ন ছিল, এটা সবার হার্ড হয়েছে, কারো কমন পড়ে নাই। আর বাকি যত গাণিতিক বই আছে, যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3টা গাণিতিক বই, যে এত কমন পড়বে আমি ভাবতেই পারি নাই। একেবারে সহজ আমার ক্লাসগুলোই থেকে আসছে। তারপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বাকি 3টা, এগুলো একেবারে সহজ। আর অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1টা একটু কঠিন হয়েছে, এটা একটু আউট প্রশ্ন ছিল, আনকমন প্রশ্ন ছিল, যেটা সরাসরি মিল নেই, তো এখানে কিছু করার নেই কারো। এইদিকে লাইবিলিটিস, দায় ও মালিকানা সত্তর মধ্যে শেয়ার ক্যাপিটাল আছে 6 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ আছে সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা। এখন কেউ যদি জেনারেল রিজার্ভ কি এটা বুঝেন না, তাহলে প্রবলেম, আমার ওই 2টা ক্লাস আগে দেখে নিও। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, এটা ক্রেডিট দিকে আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, এটা একটা আয়ের উদ্ধৃত্ত। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে আছে, এটা একটা আয়ের উদ্ধৃত্ত। ব্যাংক ওভারড্রাফট এটা চলতি দায়ের মধ্যে পড়ে, যেটা আমার আগের 2টা ক্লাস দেখলে বুঝতে পারবেন। ওই ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে যাদের প্রবলেম। ক্রেডিটর্স এটা তো দায়ের মধ্যে পড়ে পাওনাদার। ব্যাংক ওভারড্রাফট এটাও চলতি দেয়, ক্রেডিটর্স এটাও চলতি দেয়। আবার প্রভিশন ফর ট্যাক্স, আয়কর সঞ্চিতি, মানে আয়করের টাকাটা দেওয়ার জন্য যে সঞ্চয়টা করে রাখা হয়, আয়করের যে টাকাটা সঞ্চয় করে রাখা হয়, এটাকে বলা হয় প্রভিশন ফর ট্যাক্সেশন। এখন এটা কোন হিসাবের মধ্যে পড়ে, এটা একটা প্রশ্ন থেকে যায়, তো একটু ব্যাখ্যা করার প্রয়োজন, যেটা আমার ফার্স্ট ইয়ারের ক্লাসে নেই, তাই আমি ব্যাখ্যা করতেছি। প্রভিশন ফর ট্যাক্সেশন, আয়কর সঞ্চিতি। সঞ্চিতি কি? সঞ্চিতি মানে সঞ্চয় করে রাখা, সহজ ভাষায় বলতেছে জমা করে রাখা, সঞ্চয় করে রাখা। মালিক ব্যবসায়ের আয় থেকে যেই পরিমাণ টাকা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, সাধারণত এটা জেনারেল রিজার্ভ বা সাধারণ সঞ্চিতি। আর আয়করের উদ্দেশ্যে যে টাকাটা সঞ্চয় করে রাখে, এটা আয়কর সঞ্চিতি। আয়কর যে সঞ্চিতি জমা করে রেখেছেন, এটা কি কোনো কাজে ব্যবহার করা যাবে, নাকি সরকারকে কর দিতেই হবে বাধ্যতামূলক? আয়কর, তোমরা তো সেকেন্ড ইয়ারে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের ক্লাস করে আসছো, ইনকাম ট্যাক্স সম্পর্কে তোমাদের জানা আছে। তো করের টাকাটা কিন্তু সরকারকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো যেহেতু একজনকে দিতেই হবে, একজন পাবে, সুতরাং এটা দায় হয়ে যাবে। তো 3টা দায় আমি এখানে পেয়েছি, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্সেশন, এই 3টা দায় আমি এখানে পেয়েছি। আর গুডউইলটা এটা আমি আনবো না, আমি এই 4টা সম্পদ পেয়েছি। ওকে, এতটুকু আমার ক্লিয়ার, প্রশ্ন বোঝা হয়ে গেছে। প্রফিট আর্নড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 ইয়ার্স আর এজ ফলোস। কিছু বানান ভুল আছে, এগুলো আমি স্টেপিং ঠিক করে নিও। প্রফিট আর্নড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, যে কর দেওয়ার, আয়কর সঞ্চিতির আগের যে প্রফিটগুলো এখানে দেওয়া আছে, তো গত 5 বছরের দেওয়া আছে। অঙ্কটা 2019 সাল ডিসেম্বর 31 তারিখে। 2015 সালে 2,10,000, 2016 সালে 3,05,000, 2017 সালে 3 লক্ষ টাকা, 2018 সালে 3,15,000 টাকা, 2019 সালে 3,20,000 টাকা। তো এই আয়গুলো এখানে দেওয়া আছে। নন প্রফিট অর্গানাইজেশনের ক্লাস তোমাদের দেওয়া আছে সবগুলা ক্লাস দেওয়া আছে, চেক করে নিও ড্রাইভে। প্রভিশন ফর ট্যাক্সেশন মেবি মেড এট 40%, ওকে। তো এটা যদি দেওয়া নাও থাকতো, আমরা 40% ধরে নিতাম। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন এ সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%। রেট অফ রিটার্ন, আয়ের হার, মানে ওই নর্মাল রেট অফ রিটার্ন যেটাকে বলা হয়, এটা 12%। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টিন দ্য ভ্যালু অফ গুডউইল দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। এখানে কি বলেছে? ক্যাপিটালাইজেশন মেথড। এখানে তো এরকমও বলতে পারতো সুপার প্রফিট মেথড, এরকমও তো বলতে পারতো ক্যাপিটালাইজেশন, সুপার প্রফিট মেথড, 3টার মধ্য থেকে যে কোনো একটা বলবে। এখন সুপার প্রফিট মেথড বললেই 6টা স্টেপের কাজ, যেটা তোমরা 1 নম্বর ক্লাসে শিখে আসছো।
ক্যাপিটালাইজেশন মেথড বললে কি কি বাইর করতে হবে সেটাও তোমরা খুব ভালো করে জানো। নিট অ্যাসেটস, এভারেজ মেনটেনেবল প্রফিট, ক্যাপিটালাইজ ভ্যালু, দেন গুডউইল। এখন কিছু ওয়ার্কিংয়ের কি কোনো প্রয়োজন আছে যেটা অঙ্কের স্ট্রাকচার দেখে তোমাদেরকে বোঝা নিতে হবে। এটার মধ্যে একটা আয়ের উদ্ধৃত আছে 1,15,000, আবার কর দেওয়ার জন্য আরও কিছু আয় জমা করে রাখা হয়েছিল, এবং আয়কর এটা জমানোর আগের এখানে আয়ের যে অতিরিক্ত 3,20,000 টাকা আছে, একটা আয়ও দেওয়া আছে। এখন এই অবস্থায় আমি কোনটা নিব? এই অবস্থায় যেহেতু দুইটা তথ্য, এখন আমি কোনটা নিতে পারি? তখন উত্তর হলো যেটা ব্যালেন্স শিটে দেওয়া আছে এটা তুমি নিবে। কিভাবে তুমি এটা নিবে? এটা তুমি কিভাবে নেবে আমি একটু পরে বলি, একটু পরে বোঝাই ধারাবাহিক। আগের 1 নম্বর স্টেপটা করে নেই। 1 নম্বর স্টেপে আমরা কি বাহির করব? নিট অ্যাসেসটা বাহির করব। যেটা সূত্রটা কী ছিল আবার আমি দেখাই। নিট অ্যাসেসের প্রয়োজন, এভারেজ মেনটেনেবল প্রফিটের প্রয়োজন, ক্যাপিটালাইজড ভ্যালু এর প্রয়োজন, গুডউইল বাহির হয়ে যাবে ফাইনালি। নেট অ্যাসেটসের সূত্র হবে টোটাল অ্যাসেটস মাইনাস আউটসাইড লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটি মানে এখানে চলতি দীর্ঘমেয়াদী সবগুলো দায়ী আসে। আর এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করার নিয়মটা এটাই যে টোটাল প্রফিটগুলো উপরে যোগ করে নেবেন, এরকম প্রফিটের টাকাটা যোগ করে নেবেন, আর প্রফিটের টাকা যোগ করে ইয়ার দ্বারা ভাগ করে দিবেন, বছর দ্বারা ভাগ করে দিবেন, তাহলে হয়ে যায়। ক্যাপিটালাইজ ভ্যালু ওই এভারেজ মেনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করবেন, আর গুডউইল পাবেন ওইটা ক্যাপিটালাইজ ভ্যালু যে টাকাটা পাবেন এটা থেকে 1 নম্বরে নেট অ্যাসেটসের টাকাটা বিয়োগ করে দিবেন, তখন গুডউইল তুমি পেয়ে যাবে। আমি এই 4টা সম্পত্তি নিব, আর আমি এখানে 3টা দায় দেখতে পাচ্ছি, দায়গুলাই নিব, আর টাকাগুলো তোমরা দেখে নিও কোথায় কি আছে। তো এটাই দেখো নেট অ্যাসেটসের সূত্র। নেট অ্যাসেটসের সূত্র হচ্ছে টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি। তো টোটাল অ্যাসেটস তো এই 4টাই ছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, ডেপ্টর, ক্লোজিং স্টক। 4টার টাকা এখানে বসাও, যোগ করো এই টাকাটা। আউটসাইড লাইবিলিটি 3টাই ছিল, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্স, 3টা টাকা যোগ করো এখানে বসাও। তারপর এইখানে 7,15,000। না, ফার্স্ট ইয়ারের ক্লাস আজকে নেই, আজকে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছে, ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছে। ফার্স্ট ইয়ারের ক্লাস পরে হবে, গ্রুপে জানাবো, তোমাদের গ্রুপে মেসেজ যাবে। ফোর্থ ইয়ারের কিছুদিন পর পরীক্ষা, তো তাদেরকে একটু সময় দিচ্ছি। আচ্ছা, এটা গেল। আর ওইখানে 2টা তথ্য, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে দেওয়া, আবার কর দেওয়ার জন্য আরও কিছু আয়। আয় থেকেই তো এই টাকাটা দেওয়া হয়েছে না, তো এটা আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই হবে। তখন আমি এটা আর নিব না। এখন আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000-এর সাথে প্রভিশন ফর ট্যাক্সেশনটা যোগ করে দিব। তো এটা যোগ করলে এই যে একটু লক্ষ্য করো, ক্যালকুলেশন অফ প্রফিট ফর কারেন্ট ইয়ার বিফোর ট্যাক্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, প্রভিশন ফর ট্যাক্সেশনটা যদি এখানে যোগ করি, তখন আমরা ধরে নিলাম 2019 সালে টোটাল প্রফিট হলো 2 লক্ষ টাকা। টোটাল প্রফিট হলো 2 লক্ষ টাকা। কীভাবে? যা এর উদ্ধৃতটা আমরা ক্রেডিট দিক থেকে 1,15,000 নিলাম, আর এই প্রভিশন ফর ট্যাক্সেশন এইটা এখানে যেটা আয়কর সঞ্চিতি, যেটা এটা তো আয় থেকেই সঞ্চয় করা হয়েছে, এটা তো আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো 2টা যোগ করলাম, যোগ করলে 2 লক্ষ টাকা। দেন আমাদের যা প্রয়োজন, আমি পুনরায় তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই, অঙ্কটা একেবারে সহজ হয়ে যাবে এখন। শুধু এই তথ্যটা তোমরা মনে রাখবে, একটা বুঝলে অন্য অঙ্ক সহজে বুঝবে। আচ্ছা, 2015 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সালের আয় এগুলা ওকে। প্রথম 2015 থেকে 18 সাল পর্যন্ত আয়গুলা ঠিক থাকবে। 2019 সালের 3,20,000 এটা কিন্তু আর আমি আনবো না, কারণ এটা কারেন্ট ইয়ার, তো 2019 সাল। এই যে আমি এখান থেকে যে আয়টা পেয়েছি 2টা যোগ করে ওইটাই আমি আনবো। 3,20,000 আমার আর আনার কোনো প্রয়োজন, সরাসরি 3,20,000 এটা আমি এইভাবে আনবো না। বিষয়টা হচ্ছে, আবার বলি, 2019 সালের এই 3,20,000 অতিরিক্ত একটা আয় আমি ধরে নিব, এবং এই ব্যালেন্স শিট থেকে অতিরিক্ত আরও একটা আয় আমি আয় হিসাবে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। তবে সরাসরি এই টাকাটা আমি আনবো না। এখন এই আয়টা তো আমি ফেলতে পারবো না, কারণ এটাও তো হিসাব করে বাইর করা হয়েছে। তো ওই অবস্থায় শুধু এই কথাটাই মনে রাখবেন যে আমি একটা ওয়ার্কিং করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, আয়কর সঞ্চিতি 85,000। তো 1,15,000 আর 85 2টা যোগ করে
যত টাকা হয়েছিল 2 লক্ষ টাকা হয়েছিল, এটাও একটা আয় আসবে। আর এখানে 2019 সালের এইটা, শুধুমাত্র এইটা না এনে এইটার সাথে আমি যোগ করে দিব ওই 2 লক্ষ টাকাটাও। এখন এটা 2 লক্ষ টাকা যদি আমি যোগ করি, তখন কয়টা টাকা আমি এখানে টোটাল আয়ের উদ্ধৃত যোগ করলাম? এখানে আছে 5টা, অতিরিক্ত যেহেতু আরও 2 লক্ষ টাকা যোগ করেছি, তখন টোটাল 6টা বছর আমাকে এখানে ধরে নিতে হবে। মানে 6টা টাকা, 6টা আয়ের উদ্ধৃত এখানে আনা হয়েছে। এই জন্য এভারেজ প্রফিট বাইর করতে গিয়ে, প্রফিট এখন পর্যন্ত কয়টা হলো? এই হলো 5টা, এইখান থেকে বাইর করেছি আরও একটা, তো 5টা আর একটা 6টা। এভারেজ প্রফিট বাইর করতে গিয়ে এখন 6 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়বে। এই ফরম্যাটে অঙ্কটা থাকলে তোমাকে এই তথ্যটা মনে রাখতে হবে। তাহলে এভারেজ প্রফিট 2,10,000, 3,05,000, 3,00,000, 3,15,000, ওই 3,20,000 শেষের যেটা 2019 সালের, ওইটা আমি আনলাম। আর উপরের ওয়ার্কিংয়ে যে আরেকটা প্রফিট, ওইটাও আমি 2 লক্ষ টাকা এখানে যোগ করে দিলাম। তখন এটা হলো 6টা, উপরের টাকাগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করলে 2,75,000 টাকা। এটা থেকে এখন ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দাও। এখানে তো আর কোনো ডিবেঞ্চার বা ওই যে আরও আছে অ্যাকাউন্ট ডেপ্ট, ডেপ্রিসিয়েশন, এই জাতীয় তো কোনো কিছু নেই। তো ইনকাম ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে 2,75,000 থেকে 1,10,000 বাদ দিয়ে দিলে 1,65,000, এটাই এএমপি বা এভারেজ মেনটেইনেবল প্রফিটের মানটা আমরা পেয়ে গেলাম। একেবারে ক্লিয়ার বিষয়টা। তারপরের ওয়ার্কিংটা ক্যাপিটালাইজ ভ্যালু বাইর করতে হবে। তো ক্যাপিটালাইজ ভ্যালুর সূত্র এভারেজ মেনটেইনেবল প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। এভারেজ মেনটেইনেবল প্রফিটের টাকার পরিমাণ 1,65,000 গুণ 100, নর্মাল রেট অফ রিটার্ন 12% ছিল অঙ্কের মধ্যে, 12 দ্বারা ভাগ করলাম, উত্তরে 13,75,000 চলে আসবে। আর ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করার জন্য গুডউইলের সূত্র হলো ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেটস। ক্যাপিটালাইজড ভ্যালু আমি এখানে পেয়েছি 13,75,000, নিট অ্যাসেটস আমি উপরে পেয়েছি। উপরে কত পেয়েছি? এই যে এখানে এই কারণেই বাইর করেছি, নিট অ্যাসেটস 7,15,000 আমি এই জায়গায় পেয়েছি। এখন আমি ওই 7,15,000, ক্যাপিটালাইজ ভ্যালু 13,75,000, নিট অ্যাসেট 7,15,000, এটা বিগ করলে 6,60,000 টাকা গুডউইল হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা পুনরায় দেখে নিলে এই অঙ্কটার সমাধান সবাই পারবেন। এখন আমি আরও একটা অঙ্কের সমাধান আজকে বোঝাতে চাই। ক্লাসটা রেকর্ড থাকবে, শেষ হয়ে গেলে তোমাদের গুগল ড্রাইভে আলাদা একটা ফোল্ডারে লাইভ ক্লাস নামে এটা দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আরও একটা অঙ্ক তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এটা পার্ট বি এর জন্য। এ ধরনের অঙ্ক প্রতি বছর থাকে, তোমাদেরও থাকতে পারে। The net profit of a company after providing for taxation for the past 5 years are, নেট প্রফিট দেওয়া আছে একটা কোম্পানির আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন, মানে ট্যাক্স দেওয়ার পরে, সরকারকে ট্যাক্স দেওয়ার পরে পাস্ট 5 ইয়ার্স। পাস্ট মানে কি? পাস্ট 5 ইয়ার্স যে এখানে বলা হলো, এই পাস্ট মানে কি? এটার পাস্ট মানে হচ্ছে অতীত, বিগত 5 বছরের। তো বিগত 5 বছরের আছে, এখানে কি কারেন্ট ইয়ার বা চলতি বছরের কোনো আয় আছে? একবার পরে নেই। দি প্রফিট অফ এ কোম্পানি আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ফর পাস্ট 5 ইয়ার্স, বিগত 5 বছরের 40,000, 42,000, 46,000, 41,000, 56,000। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এটা যেহেতু বিগত 5 বছরের বলা হয়েছে, এখন চলতি বছরের আয়টা কত? তুমি আমাকে এটা উত্তরে কি বলবে? বলবে যে এখানে চলতি বছরের আয় নেই, কারণ এটা বিগত 5 বছরের। ওকে, দি ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 4 লক্ষ। ক্যাপিটাল এমপ্লয়েড ডিরেক্ট বলে দিচ্ছে, মনে হয়েছে রিজনেবল রেট অফ রিটার্ন 10%, এটাকে আমরা বলি নর্মাল রেট অফ রিটার্ন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দি কোম্পানি উইল বি মেনটেইন ইটস সুপার প্রফিট ফর নেক্সট 5 ইয়ার্স, যেটার অতি মুনাফা কোম্পানি নির্ণয় করবে পরবর্তী 5 বছরের জন্য। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, সুনামের মূল্য নির্ণয় করো অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড। তো এইখানে এইরকম যদি একটা প্রশ্ন থাকে, তো অনেক শিক্ষার্থীদের মনের মধ্যে এটাই চিন্তা হবে যে ক্যাপিটালাইজেশন মেথড বলেছে, তো আমি ক্যাপিটালাইজেশন মেথডের নিয়মেই অঙ্কের সমাধানটা করে দিই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এবং অঙ্কের সমাধানের মাধ্যমেই তোমাদেরকে মনে রাখতে হবে, ক্লাস শেষে হাতে কলমে প্র্যাকটিস করবেন। সুপার প্রফিট মেথড, যেটা প্রথমে যেটা উল্লেখ আছে যে কোম্পানি সুপার প্রফিট মেথড পরবর্তী 5 বছরের বাহির করবে যেহেতু, আর ক্যাপিটালাইজেশন মেথড এখানে উল্লেখ আছে, তখন এটা তুমি সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলটা বাহির করবে। সরাসরি ক্যাপিটালাইজেশন মেথড এখানে বললে, উপরে যেহেতু সুপার প্রফিট উল্লেখ আছে, তখন সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড নামে একটা মেথড আছে না, 3 নম্বর মেথড, ওই মেথডে তুমি অঙ্কের সমাধানটা করবে। এখন সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে বললে
তোমার সুপার প্রফিট মেথডের সবগুলো স্টেপই কাজে আসবে, শুধুমাত্র গুডউইল নির্ণয় করার ক্ষেত্রে পরিবর্তনটা হবে। তো এটা পরিবর্তনটা হবে বলতে, এই যে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড বললে গুডউইলের সূত্র সুপার প্রফিট ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, কিন্তু 1 নম্বর ক্লাসে সুপার প্রফিট মেথডের তুমি যে 6টা স্টেপের কাজ করেছো, ওই 6টা স্টেপের কাজই কিন্তু প্রথমে তোমাকে করতে হবে। মনে করো 5টা স্টেপের কাজ করলে একেবারে সুপার প্রফিট পর্যন্ত, দেন তুমি গুডউইলটা বাইর করার জন্য সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে দিলে তখনই তুমি এই উত্তরটা পেয়ে যাবে। এখন আমার আজকের এই অঙ্কটার মধ্যে আমি দেখি এখানে কি কি আছে, একবার দেখে নেই। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয়েড 1 নম্বর স্টেপের বাইর করার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? 4 লক্ষ টাকা দেওয়াই আছে। ওকে, এটা বুঝতে পারলাম। তারপর এই জায়গায় এটা আমরা বুঝতে পারলাম ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার প্রয়োজন নেই। 2 নম্বর স্টেপটা কী ছিল? এভারেজ মেনটেনেবল প্রফিট। নিয়মটা কী ছিল? যে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করা, এটা ছিল না? তো এখানে কারেন্ট ইয়ার প্রফিটটা কোথায়? এখানে তো কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া নেই, তো দেওয়া যেহেতু নেই মাইনাস করার কোনো প্রয়োজন আছে না। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে যে 4 লক্ষ টাকা, এটাই হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা। আমি বোঝাতে পারলাম কি না? অবশ্যই সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে তো তোমাকে অঙ্কের সমাধান করতে হবে, এটা আমি বুঝলাম। সবগুলা স্টেপের কাজও তোমাকে একই নিয়মে করতে হবে, হ্যাঁ এটাও ঠিক। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করার প্রয়োজন নেই, মান দেওয়া আছে। এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করব। এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাহির করার জন্য তো তুমি শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, ওইটাই তো তুমি এখন মাইনাস করবে। এখানে বলা হয়েছে বিগত 5 বছরের আয়, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট তুমি কোথায় পাবে যে মাইনাস করবে? তার মানে এটাই তোমার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এখন 3 নম্বর স্টেপে তুমি এভারেজ মেনটেনেবল প্রফিটটা পরবর্তী স্টেপে তুমি বাহির করবে। তো এভারেজ মেনটেনেবল প্রফিট তুমি বাহির করবে এটা কীভাবে? তো বাহির করার নিয়ম হচ্ছে যে যতগুলো আয় আছে, কয়টা আয় আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, সবগুলা যোগ করো, যোগ করে 5 দ্বারা ভাগ করো, সবগুলা যোগ করে 5 দ্বারা ভাগ করো। তো এই সবগুলা যোগ করে জানি না কত হবে, ক্যালকুলেটর ইউজ করবেন। এটাকে 5 দ্বারা ভাগ করলে তোমার অঙ্কের মতো কত আসে আমি একটু পরে দেখতেছি। নর্মাল রেট অফ রিটার্ন 10% আছে। পরের স্টেপে নর্মাল প্রফিট, ওইটাও তো বাইর করতে হবে, কারণ সুপার প্রফিট বাইর করার জন্য সূত্র হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এগুলো তো আগের অঙ্কের মধ্যে আছে। তারপরে না তুমি গুডউইলটা বাইর করবে কিভাবে? অর্থাৎ এই সুপার প্রফিটকে তুমি নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে দিবে, তখন এটা গুডউইলটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা মনে রেখো যে 5 বছরের আয় আছে, ক্যাপিটাল এমপ্লয়েড আছে। ওকে, এখন অঙ্কের সমাধানটা বুঝি। দেখা যাচ্ছে এই জায়গায় এভারেজ শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড মান প্রয়োজন পড়ে নাই এটার। তারপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে মান আলাদা করে বাহির করা হয় নাই। এভারেজ মেনটেনেবল প্রফিটও বাহির করা হয় নাই। তো শুরুতে এখানে নর্মাল প্রফিট পর্যন্ত চলে গেছে। এখন নর্মাল প্রফিট পর্যন্ত চলে গেলে আগের যেগুলোর প্রয়োজন ছিল এগুলোর ঘাটতি কি পূরণ করা যাবে? অঙ্কের সমাধান কি হবে? অবশ্যই হবে। তো নর্মাল প্রফিটের সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নর্মাল রেট অফ রিটার্ন। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যে 4 লক্ষ আছে ওইটার 10% ওই টাকাটাই তো হবে। তখন তুমি নর্মাল প্রফিট পেয়ে গেলে 40,000 টাকা। সুপার প্রফিটের সূত্র হলো এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এখন নর্মাল প্রফিট 40,000 টাকা পেয়েছি, এটা বসিয়ে দিলাম। ওকে, কিন্তু এভারেজ মেনটেনেবল প্রফিটটা আমি এখন কোথায় পাবো? এখানে এটার কাজ করা হয় নাই, এটার কাজ করার প্রয়োজনও নেই। তুমি চাইলে লিখতে পারো কিভাবে, 5টা বছরের আয় প্রফিট উপরে বসিয়ে দাও, তারপর ইয়ার দ্বারা ভাগ করো, যত বছরের প্রফিট আছে ওইটা দ্বারা ভাগ করে দাও, তখন উত্তরে 45,000 তুমি এমনিতেই পেয়ে যাবে। 45 থেকে 40 বাদ দিলে 5,000। দেন গুডউইলের সূত্র সুপার প্রফিট 5,000 পাইছো না, ওইটা বসাও। নর্মাল রেট অফ রিটার্ন 10% আছে, 0.10 দ্বারা ভাগ করলে 50,000 টাকা। ক্লাসটা রেকর্ডের থাকবে, পরবর্তীতে বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, পার্ট বি এর আরও একটা অঙ্ক আছে, বুঝিয়ে দিই। আমি পরের ক্লাসে পার্ট সি এর ম্যাথগুলো ধরবো। তো পার্ট বি এর আরও একটা অঙ্ক আছে, এইরকম পরীক্ষায় থাকতে পারে, ওইটাও একটু এই জায়গায় আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা কীভাবে করবে, এটা আরেকটা মেথড। জামিল লিমিটেড এগ্রিড টু পারচেজ দি বিজনেস অফ তোয়া লিমিটেড অন জানুয়ারি 1, 2018। আর তোমরা মনে রেখো
এই দুইটা নিয়ম মানে পার্ট বি এর এই 4 নম্বর যে অঙ্কটার 5 নম্বর অঙ্কটা দুইটার মধ্য থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় থাকবে, যে কোনো একটা থাকবে শিওর, প্রতি বছরই থাকে, এই জন্য বললাম। তো জামিল লিমিটেড এগ্রিজ টু পারচেজ দ্য বিজনেস অফ ট্রয়া লিমিটেড। তো জামিল লিমিটেড সম্মতি হয়েছে ট্রয়া লিমিটেডের ব্যবসাটা ক্রয় করে নিবে, আর ব্যবসা ক্রয় করার জন্যই মূলত গুডউইল নির্ণয় করার প্রয়োজন পড়ে। ফর দিস পারপোজ এই জন্য গুডউইল টু বি ভ্যালুড এট 3 ইয়ার পারচেজ অফ দ্য ওয়াইটেড এভারেজ প্রফিট ফর দি লাস্ট 4 ইয়ার্স। এই কারণেই গুডউইল বাহির করাটার প্রয়োজন পড়তেছে, যেটা মেথড হলো ওয়াইটেড এভারেজ প্রফিট এবং বিগত 4 বছরের প্রফিট অ্যান্ড রিলেটেড ওয়েটস আর গিভেন বিলো। আয়, প্রফিট এবং এটার সম্পর্কিত ওয়েটগুলো নিচে দেওয়া আছে। তো ওয়েটেড এভারেজ প্রফিট যদি বলে ওয়েট আলাদাভাবে দেওয়াই থাকবে, ওয়েট কি এটার এখন তোমাকে চিন্তার কোনো প্রয়োজন নেই, ওয়েট দেওয়া থাকবে। ইয়ার বছর 14 থেকে 17 সাল আছে, প্রফিট 4টা বছর আছে, ওয়েট আছে 1 2 3 4। আচ্ছা, ক্যালকুলেশন অফ গুডউইল কোন নিয়মে করবে? এটা বলতেছে যে গুডউইলটা নির্ণয় করতে হবে ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে, গুডউইলটা নির্ণয় করতে হবে। তো আপাতত তুমি মনে রাখো বছর হলো 4টা, ওয়েট 1 2 3 4। 14 সালে যখন প্রফিট 20,000 ওয়েট 1, 15 সালে প্রফিট 24,000 ওয়েট 2, 16 সালে প্রফিট 30,000 ওয়েট 3, 17 সালে প্রফিট 26,000 ওয়েট 4। এখন এইটার সমাধানটা দেখো। ক্যালকুলেশন অফ ওয়েটেড এভারেজ প্রফিট 14 সাল প্রফিট 20,000 ওয়েট 1 গুণ করলে 20,000, 15 সাল প্রফিট 24,000 ওয়েট 2 গুণ করলে 48,000, 16 সাল প্রফিট 30,000 ওয়েট 3 গুণ করলে 90,000, 17 সাল প্রফিট 26,000 ওয়েট 4 গুণ করলে 1,04,000। আমি যদি এই 4টা ওয়েট 1 2 3 4 যোগ করি 10 হবে। আমি যদি এই টাকাগুলো যোগ করি 2,62,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এখন এই 2,62,000 টাকাকে টোটাল ওয়েট দ্বারা যদি ভাগ করি আমি ওয়েটেড এভারেজ পেয়ে যাব। এই 2,62,000 টাকাকে ওয়েট দ্বারা যদি টোটাল ওয়েট দ্বারা ভাগ করি ওয়েটেড এভারেজ পেয়ে যাব 2,62,000 ভাগ 10, 26,200 টাকা ওয়েটেড এভারেজ। এখন এই ওয়েটেড এভারেজকে কত বছরের জন্য ক্রয়? 3 বছরের জন্য ক্রয় ছিল, ওই 3 দ্বারা গুণ করে দিলে গুডউইলটা নির্ণয় হয়ে যায়। ভ্যালু অফ গুডউইল 26,200, এখানে যে টাকাটা পাওয়া হয়েছে ওইটাকে 3 দ্বারা গুণ করলে 78,600 টাকা, এটাই হলো উত্তর। তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় 1 নম্বর আর 2 নম্বর ক্লাস ভালোভাবে দেখলে এই চ্যাপ্টারের অনেক অঙ্কের সমাধান করা যাবে, পরীক্ষায় আসলেও পারা যাবে। তো আমি পরবর্তী ক্লাসে আরও কঠিন থেকে, আরও নিয়ম থেকে আমি আরও কিছু লাইভ ক্লাস নিব তোমাদের, এটা আমি গ্রুপে জানাবো, তোমাদের প্রাইভেট গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু এটা কমন হবে ইনশাল্লাহ। আকাশ মাহমুদ, নন প্রফিট অর্গানাইজেশন দেওয়া আছে ড্রাইভের মধ্যে, দেখো ফার্স্ট ইয়ারের ক্লাস আমি গ্রুপে জানাবো, আজকে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও আমাদের কথা হবে।